প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস, মোশাররফনগর উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। আজ আমি তোমাদেরকে ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামারের উপর একটি ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি তোমরা আমার এই ক্লাসটি অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবে। আজকে আমার এই গ্রামারের প্রসঙ্গটি হলো ট্যাগ কোশ্চেন। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে জেনে নেই ট্যাগ কোশ্চেন কি। ট্যাগ কোশ্চেন কত প্রকার এবং কিভাবে ট্যাগ কোশ্চেন করতে হয়। ট্যাগ শব্দের আবিধানিক অর্থ হলো জুড়ে দেওয়া বা লাগিয়ে দেওয়া। কথাবার্তা বলার সময় শ্রোতার সমর্থন বা স্বীকৃতি চেয়ে যদি কোনো সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেওয়া হয় তখন তাকে ট্যাগ কোশ্চেন বলে। এই ট্যাগ কোশ্চেন ইংরেজিতে দুই প্রকার। নাম্বার 1 পজিটিভ স্টেটমেন্ট, নাম্বার 2 নেগেটিভ স্টেটমেন্ট। পজিটিভ স্টেটমেন্টের বাংলা অর্থ হলো হাবোধক বাক্য, আর নেগেটিভ স্টেটমেন্ট এর বাংলা অর্থ হলো নাবোধক বাক্য। ট্যাগ কোশ্চেন করতে গেলে এর কাজ বিপরীতধর্মী। সেন্টেন্সটি যদি পজিটিভ আকারে থাকে তাহলে নেগেটিভ আকারে রূপান্তর করতে হবে, আর যদি নেগেটিভ থাকে তাহলে আমরা পজিটিভ সেন্টেন্সে রূপান্তর করব। এই ট্যাগ কোশ্চেন করতে গেলে ইংরেজি মডেল ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব অথবা সাহায্যকারী ভার্ব সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। প্রথমে আমি শিক্ষার্থী তোমাদেরকে প্রশ্ন করব, তোমরা কেউ বলতে পারবে মডেল অক্সিলারি ভার্ব কি? মডেল অক্সিলারি ভার্ব হলো এমন এক ধরনের ভার্ব যে সমস্ত অক্সিলারি ভার্ব মূল ভার্বের সাথে বসে বিভিন্ন অর্থ প্রকাশ করে সেই ভার্বকেই মডেল অক্সিলারি ভার্ব বলা হয়। যেমন মডেল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড, উড, need, dear, ought to, have to, etc. এগুলো হলো মডেল অক্সিলারি ভার্ব। তাহলে আমরা মডেল অক্সিলারি ভার্ব সম্পর্কে জানলাম যে সমস্ত অক্সিলারি ভার্ব মূল ভার্বের সাথে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের অর্থ প্রকাশ করে তাকে সাধারণত মডেল অক্সিলারি ভার্ব বলা হয়। সেই মডেল অক্সিলারি ভার্বগুলো আমরা ব্ল্যাকবোর্ডে দেখালাম। 1 নম্বর ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড, উড, নিড, ডিয়ার, ওয়াট টু, হ্যাভ টু, ইটিসি। তাহলে আমাদের মডেল অক্সিলারি ভার্ব সম্পর্কে আমরা ক্লিয়ার। এরপরে আমরা আসবো অক্সিলারি ভার্ব কি। অক্সিলারি ভার্ব যে ভার্বের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু বিভিন্ন ধরনের সেন্টেন্স, টেন্স, ভয়েস এবং মুড এর গঠনের জন্য প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে এমন ভার্বগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বগুলো সম্পর্কে আমি ব্ল্যাকবোর্ডে তোমাদেরকে একটু দেখাচ্ছি। ধরো am, is, are, was, were, had, has, had, shall, will, can, could, etc. এগুলো হলো অক্সিলারি ভার্ব। এখন
ট্যাগ কোশ্চেন করতে গেলে এখন আমরা যদি ট্যাগ কোশ্চেন করতে যাই তাহলে আমাদেরকে আরেকটি সুন্দর ছক দেখতে হবে। সেই ছকে কিভাবে ট্যাগ কোশ্চেন করা যায় এই সম্পর্কে তোমরা একটু লক্ষ্য করবে। প্রথমে আমি লিখব লং ফর্ম, লং ফর্ম। এই পাশে ডান পাশে লিখব শর্ট ফর্ম। লং ফর্ম আর শর্ট ফর্ম এই দুইটা জিনিস আমাদের ভালো করে জেনে নিতে হবে। যেমন তোমরা দেখো এম নট, এম নট, আর নট, ইজ নট, ওয়াজ নট, ওয়ার নট, ইটিসি। এগুলো হলো লং ফর্ম। এগুলোর শর্ট ফর্ম হলো ধরো আরেন্ট, ইজেন্ট, এইন্ট অথবা ওয়াজেন্ট অথবা ওয়ারেন্ট। এগুলো হলো শর্ট ফর্ম। ট্যাগ কোশ্চেন করতে গেলে লং ফর্ম এবং শর্ট ফর্ম সম্পর্কে শিক্ষার্থীর জানা একান্ত প্রয়োজন। এখন আমি ট্যাগ কোশ্চেন তৈরি করার জন্য কিছু মৌলিক রুলস জানা প্রয়োজন। সেই মৌলিক রুলসগুলো তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে জেনে নেবে। নাম্বার 1, রুলস নাম্বার 1, রুলস নং 1। ইংরেজি ব্যাকরণে মোট 24টি অক্সিলারি ভার্ব আছে। এই অক্সিলারি ভার্বগুলো হলো am, is, are, was, were, have, has, shall, will, can, could, may, might, should, would, do, does, did, dare, ought to, used to, have to, etc. আমি প্রথমে তোমাদেরকে একটি এক্সাম্পল দেখাবো কিভাবে ট্যাগ কোশ্চেন করতে হয়। সাপোজ ধরো you are a good boy, you are a good boy। ধরো এটা একটা বাক্য, এটাকে যদি আমরা ট্যাগ কোশ্চেন করি এখানে মডেল ভার্ব অথবা অক্সিলারি ভার্ব আর, এই আর এর সাথে সংক্ষিপ্ত আকারে এনটি, তারপরে সাবজেক্ট অর্থাৎ প্রোনাউনকে আমরা লিখব, তারপরে একটি প্রশ্নবোধক চিহ্ন দেব, তাহলে এটা এক কোশ্চেন হয়ে যাবে। নাম্বার 2 যেমন ধরো she is going to college। ধরো এটা একটা বাক্য, এটাকে আমরা ট্যাগ কোশ্চেন করব। এখানে সাবজেক্ট she, অক্সিলারি ভার্ব is, এই ইজটা আমরা লিখব, এরপর ইজের সাথে শর্ট ফর্ম এনটি যোগ করব, তারপর আমরা সাবজেক্ট অর্থাৎ she টাকে প্রোনাউন হিসাবে আমরা ধরে নেব, তারপরে আমরা একটি প্রশ্নবোধক চিহ্ন দেব। এইভাবে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে। এটা হলো আমাদের প্রাথমিক রুল। এরপর দ্বিতীয় রুলস নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয় রুলসটা হলো রুল নং 2। দ্বিতীয় রুলস হলো যে সমস্ত বাক্যে কোনো মডেল ভার্ব অথবা অক্সিলারি ভার্ব নেই এমন ধরনের সেন্টেন্সকে আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন করব। এক্ষেত্রে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুইটা টেন্স সম্পর্কে আমাদের নলেজ অর্জন করতে হবে। এক নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দুই নম্বর পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন ঘটনা হলো
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর গঠন প্রণালী সম্পর্কে আমাদের জানা দরকার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর গঠন প্রণালী প্রথমে সাবজেক্ট, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, শেষে অবজেক্ট। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়, আর মূল ভার্বের সাথে এস বাই এস যোগ থাকলে ক্যালকুলেশন করার সময় ওই ক্ষেত্রে লিখতে হয় ডাস। যেমন শিক্ষার্থীরা তোমরা একটা एग्जांपल ফলো করো। যেমন ধর হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল এভরিডে। সে প্রতিদিন স্কুলে যায়। এখানে হি হলো সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ওই মূল ভার্ব গোর সাথে এস বাই এস যোগ। এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করার সময় ডাস দেব, তারপর ডাসের সাথে সংক্ষিপ্ত আকারে এনটি, তারপর আমরা সাবজেক্ট হিসাবে প্রোনাউনটি বসাবো। এই হলো নাম্বার 1 এর एग्जांपल। নাম্বার 2 আরেকটি एग्जांपल আমরা দেখাচ্ছি। কামাল teaches us English. কামাল teaches us English। তো এটা একটা বাক্য। এই বাক্যটাকে আমরা ক্যালকুলেশন করব। এখানে কামাল সাবজেক্ট, কামালটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বিদায় মূল ভার্ব, টিচের সাথে ইয়ের যোগ হয়েছে। সুতরাং টিচের সাথে ইয়ের যোগ থাকার কারণে এখানে আমরা প্রথমে লিখব ডাস, তারপর ডাসের সাথে এনটি, তারপর সাবজেক্ট কামাল। এটা পুরুষবাচক হিসাবে আমরা হি ধরব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মূল ভার্বের সাথে এস বাই এস যোগ থাকলে কিভাবে ক্যালকুলেশন করতে হয় তার দুটি एग्जांपल আমরা এখন দেখাচ্ছি। এরপর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার না থেকে অন্য কোনো সাবজেক্ট থাকে তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন করব। এক্ষেত্রে যদি কোনো মূল ভার্বের সাথে এস বাই এস যোগ না থাকে সেক্ষেত্রে আমরা প্রথমে লিখব ডু, তারপরে ডু এর নেগেটিভ ফর্ম, ডু এর সাথে নেগেটিভ ফর্ম এনটি, তারপর সাবজেক্ট আনবো, লাস্টে একটি প্রশ্নবোধক চিহ্ন দেব। যেমন আমরা তোমাদেরকে একটা एग्जांपल দেখাচ্ছি। যেমন ধরো আই লাইক ভেজিটেবলস। ধরো এটা একটা বাক্য, এটাকে আমরা ক্যালকুলেশন করব। এখানে আই হলো সাবজেক্ট, মূল ভার্বটা হলো লাইক। এই লাইকের সাথে কোনো এস বাই এস যোগ নাই। এই ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে প্রথমে লিখব ডু, ডু এর সাথে এনটি, তারপর আমরা সাবজেক্ট অর্থাৎ প্রোনাউন লিখে একটি প্রশ্নবোধক চিহ্ন দেব। এভাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে। নাম্বার 2 আরেকটা উদাহরণ আমি দেখাইতেছি। যেমন ধরো ইউ গো টু স্কুল। ধরো এটা একটা বাক্য, এই বাক্যটাকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে এখানে ইউ হলো সাবজেক্ট, এখানে মূল ভার্ব হলো গো। এই গো এর সাথে কোনো এস নাই অথবা এর যোগ নাই, সেক্ষেত্রে আমাদের প্রথমে লিখতে হবে ডু, ডু এর সাথে নেগেটিভ ফর্ম লিখতে হবে এনটি, ডন, তারপরে সাবজেক্ট আমরা লিখব প্রোনাউন হিসাবে ইউ, তারপর একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে নিচে আন্ডারলাইন দিয়ে দেব। তাহলে আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের দুটি রুলস নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনায় যাব পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে ক্যালকুলেশন করতে হয়। প্রথমে আমাদের জানা উচিত পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালীটি। কিভাবে পাস্ট ইনডিফিনিট টেন্সটা আমরা ধরব। আমরা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স ধরতে না পারি তাহলে আমাদের ক্যালকুলেশন করা সম্ভব হবে না। সাপোজ আমি একটি एग्जांपल দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবে। যেমন ধরো ইউ ওয়েন্ট টু লন্ডন। ধরো এটা একটা বাক্য, এই বাক্যটাকে আমরা ক্যালকুলেশন করব। এখানে ইউ হলো সাবজেক্ট, ওয়েন্ট হলো মূল ভার্ব। এই ওয়েন্টটা পাস্ট ফর্মে আছে। কিভাবে বুঝবা? আমরা অনেক সময়
ছোটবেলা পড়েছি প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। ধরো ডু, ডিড, ডান, কাম, কেম, কাম, গো, ওয়েন্ট, গন, ব্রেক, ব্রোক, ব্রোকেন, ইট, এট, ইটেন, ইটিসি। এই ক্ষেত্রে এখানে ওয়েন্ট কিন্তু পাস্ট টেন্স, গো, ওয়েন্ট, গন। তাহলে ওয়েন্টটা পাস্ট টেন্স বিধায় আমরা যদি ট্যাগ কোশ্চেন করি তাহলে প্রথমে আমাদের ডিড লিখতে হবে। ডিডের পর সংক্ষিপ্ত ফ্রম, এমটি করতে হবে। তারপর সাবজেক্ট ইউ প্রনাউন হিসাবে বসবে। তারপরে একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, তাহলে ট্যাগ কোশ্চেন হয়ে যাবে। তাহলে আমরা মোটামুটি ভাবে জানতে পারলাম প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে কিভাবে ট্যাগ কোশ্চেন করতে হয়। এরপর তৃতীয় নাম্বার রুলস নিয়ে আমরা আলোচনা করব। তৃতীয় নাম্বার রুলস তে কিভাবে আমাদের ট্যাগ কোশ্চেন করা যায়। রুল নং 3। রুল নং 3, কোন সেন্টেন্স এর প্রথমে যদি দেয়ার দিয়ে সেন্টেন্সটি শুরু হয় তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসাবে দেয়ারই বসে। যেমন আমরা একটা এক্সাম্পল দেখো। ধরো দেয়ার আর many students present in the meeting. ধরো এটা একটা এক্সাম্পল, এটার আমরা ট্যাগ কোশ্চেন করব। তাহলে প্রথমে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে বাক্য শুরু হয়েছে, অতএব দেয়ারের পরে আমাদের অক্সিলারি ভার্ব আছে এখানে আর। এই আর এর সাথে আমরা এন্ট্রি করব আরএন, তারপরে আমরা সাবজেক্ট লিখব দেয়ার, তারপরে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে নিচে আন্ডারলাইন করে দিবে, তাহলে এই বাক্যটি ট্যাগ কোশ্চেন হয়ে যাবে। এরকম আরেকটা এক্সাম্পল আমরা দেখাচ্ছি, তোমরা এই এক্সাম্পলটি গুরুত্ব সহকারে অনুধাবন করো। যেমন ধরো there is a flower garden in front of the there is a flower garden in front of this school. ধরো স্কুলের সামনে একটি ফুলের বাগান আছে। তাহলে এখানে প্রথমে দেয়ার ইন্ট্রোডাক্টরি দিয়ে বাক্যটি শুরু হয়েছে, অতএব দেয়ারের পরে এখানে অক্সিলারি ভার্ব ইজ, এই ইজটা প্রথমে তোমরা লিখবা, তারপর সংক্ষিপ্ত আকারে এর সাথে এন্টি যোগ করবে, তারপর সাবজেক্ট দেয়ার লিখবে, তারপরে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে নিচে আন্ডারলাইন করে দিবে, তাহলে ট্যাগ কোশ্চেন হয়ে যাবে। তাহলে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার সম্পর্কে জানলাম। দেয়ার থাকলে প্রথমে কিভাবে ট্যাগ কোশ্চেন করতে হয়, এই রুলস নিয়মগুলি আমরা আজকে আলোচনা করলাম। এরপর আরেকটি রুলস নিয়ে তোমাদের সামনে আমি এখন আলোচনা করব। এইটা হলো রুল নং 4। রুল নং 4, কোন সেন্টেন্স এর
প্রথমে যদি everyone, everybody, nobody, somebody, someone, no one, none, এগুলো থাকে তাহলে ক্যান কুরশেন করার সময় সাবজেক্ট হিসাবে দে বসে। কিন্তু এগুলোর পরে যদি কোনো মূল ভার্বের সাথে এস বা এর যুক্ত থাকে সেক্ষেত্রে ডাজ না হয়ে ডু বসাতে হয়। যেমন আমরা তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাচ্ছি। এই এক্সাম্পলটি ফলো করো। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড। প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। এই বাক্যটিকে যদি আমরা ট্যাগ কোশ্চেন করি তাহলে এখানে এভরি প্রথমেই দিয়ে প্রথমে বাক্যটি শুরু হয়েছে। এভরির পরে মাদার আছে নাউন, তারপর মূল ভার্ব আছে লাভের সাথে এস বা এর যুক্ত। এক্ষেত্রে যদি তোমরা কেউ বা কোনো শিক্ষার্থী ডাজ লেখো তাহলে এই বাক্যটি হবে না, কাটা যাবে। অতএব এখানে মূল ভার্বের সাথে এর যুক্ত থাকলেও সেক্ষেত্রে ডাজ না হইয়া ডু বসে। এরপর এর সাথে নেগেটিভ ফর্ম এমটি করতে হয়, তারপর এভরির পরিবর্তে সাবজেক্ট দে বসে, তারপর একটি প্রশ্নবোধক চিহ্ন দিবে এবং লাস্টে আন্ডারলাইন করে দিবে, তাহলে তোমার বাক্যটি ট্যাগ কোশ্চেন হয়ে যাবে। সাপোজ আরেকটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। 2 নম্বর এক্সাম্পল হলো, ধরো everybody wants to be happy. Everybody wants to be happy. প্রত্যেকেই সুখী হতে চায়। এভরিবডির পরে এখানে মূল ভার্ব কিন্তু ওয়ান। এই ওয়ানের সাথে এক যুক্ত থাকার কারণে এখানে ডাজ না হয়ে ডু লিখতে হবে। অতএব আমরা এখানে ডু লিখব। ডু এর পর নেগেটিভ ফর্ম এন্টি করব, তারপর এভরি এর পরিবর্তে সাবজেক্ট আমরা দিয়ে দেব।